কিন্তু আপনাদের জন্য একটা নয়, থাকছে দুটো সত্যি ভৌতিক ঘটনা। আজকের প্রথম যে ঘটনাটা আপনাদেরকে আমি বলবো, সেই ঘটনাটা শুনলে বুঝতে পারবেন যে আগেকার দিনে অনেক মানুষের অনেক রকমের কথা বলতো, অনেক রকমের ছোটোখাটো বাধা নিষেধ তারা আমাদেরকে বলতেন, বাধা নিষেধের কথা নিজেরাও মানতেন, কিন্তু সেগুলো আজকালকার দিনে কেউই মানে না। কিন্তু এগুলো না মানার জন্য কিন্তু অনেক সময়ই অনেক মানুষের জীবনে অনেক রকমের ভয়ঙ্কর বিপদ নেমে আসে। আর সেরকমই একটা ভয়ঙ্কর বিপদের ঘটনা আজকের হচ্ছে প্রথম যে ইনসিডেন্টটা আমি আপনাদের বলবো সেইটায়। আর দ্বিতীয় যে ঘটনাটা আপনারা শুনবেন, সেই ঘটনাটা কিন্তু এমন একটা ঘটনা যেটা শোনার পরে আপনাদের মনের কোথাও একটা খুব পজিটিভ ব্যাপার আসবে এবং আপনারা প্রত্যেকে একটা জিনিস ভাবতে বাধ্য হবেন যে অনেক সময় অনেক কিছু খুব খারাপের দিকে হলেও শেষটা কিন্তু ততটা খারাপ হয় না। শেষে হয়তো অনেক কিছু এমন হয় ভগবানের আশীর্বাদে যেটা স্বপ্নেও কেউ ভাবতে পারে না। তো আমি সকলকে বলবো, কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে পুরো ঘটনা দুটো প্রথম থেকে শেষ অবধি শুনুন। এটুকু বলতে পারি আপনাদের এই ঘটনাটা ভীষণ ভীষণ ইন্টারেস্টিং লাগবে এবং খুব পজিটিভিটি পাবেন এবং অনেক কিছু আপনারা হয়তো শিখতেও পারবেন। তাই বলবো সবাই আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো এরকম ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশানে যেতে হবে, দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন আছে। তো সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু অনায়াসেই পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করবো, যদি সম্ভব হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে আপনারা আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন, কারণ আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমি মনে করি ঘটনাগুলো যদি আরও অনেক অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন, তার ফলে তারা অনেক বেশি সতর্ক, সজাগ হতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। আজকের যে প্রথম ঘটনাটা আপনারা এখন শুনবেন সেই ঘটনাটা ঝাড়গ্রাম, পশ্চিমবঙ্গ থেকে দেবশ্রীদি লিখে পাঠিয়েছেন। উনি ঘটনাটা ইমেলে ঠিক যেভাবে লিখেছেন আমি অবশ্যই চেষ্টা করব সেইভাবেই আপনাদেরকে ঘটনাটা বলার। তো আপনারা কেউ কোথাও যাবেন না, এই ঘটনাটা কিন্তু ভীষণ একটা ভয়ের ঘটনা, প্রত্যেকে মন দিয়ে শুনুন। দেবশ্রীদি যেটা জানিয়েছেন যে উনি ঝাড়গ্রামে একটি ফ্ল্যাট বাড়িতে থাকেন এবং উনি যে ফ্ল্যাটে থাকেন ঠিক তার পাশেই উনি যেটা জানিয়েছেন যে উনি ঝাড়গ্রামে একটি ফ্ল্যাটে থাকতেন এবং সেই ফ্ল্যাটের ঠিক পাশেই ওনার পিসি, পিসির মেয়ে, জামাই এবং বাচ্চা থাকত। এবার বাচ্চাটির যখন 1 বছর বয়স হয় তখন ওরা সেই 1 বছর বয়স উপলক্ষে একটি অনুষ্ঠান করে। এবার সেই অনুষ্ঠানের জন্যই ওরা কিন্তু একটা লজ ভাড়া করে। সেই লজেই আর কি ওই 1 বছরের বাচ্চাটার অনুষ্ঠানটি হবে, সেরকমই একটা চিন্তাভাবনা করে ওরা একটা লজ ভাড়া করে এবং সেখানে একটা অনুষ্ঠান করে। এবং সেই অনুষ্ঠান উপলক্ষেই ওই ওনাদের আর কি কিছু আত্মীয় আসে, তার কাকুর এক মেয়ে, জামাই, বাচ্চা, তারাও কিন্তু চলে আসে। তারা টাটায় থাকতো, টাটা থেকে তারা এই ঝাড়গ্রামে আসে অনুষ্ঠানটি উপলক্ষে। এবার যে লজে আর কি ওই অনুষ্ঠানটা হয়েছিল, দেবশ্রীদিও সেখানে গেছিলেন, উনি, ওনার হাজবেন্ড, ওনার 2টো বাচ্চা। তো ওনারা গিয়ে রাতের বেলা ওই 10:30 নাগাদ চলে আসে। এবার একটা অনুষ্ঠান হলে আপনারা জানেন যে এখন বিশেষত সন্ধ্যের পরের অনুষ্ঠান অনেক রাত অবধি অনেক সময় এক্সটেন্ড হয়। তো সেই অনুষ্ঠানটাও কিন্তু বেশ অনেক রাত অবধি, প্রায় মধ্যরাত অবধি এক্সটেন্ড হয়েছিল। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই এসছে, গল্প আড্ডা, খাওয়া দাওয়া সব কিছু করে একটু রাত হয়ে যায়। এবার ফেরার সময় ওই মধ্যরাতে ওরা সব অনুষ্ঠানে এসছে, তো চুল টুল খুলে যেভাবে আর কি মানুষ সাজগোজ করে, অনেক বেশিরভাগ মানুষই চুল খুলে আজকাল সাজতে পছন্দ করে, চুল খোলা রাখতে পছন্দ করে। তো ওদের মধ্যেও কেউ এরকম চুল খুলে ছিল এবং ওই চুল খোলা অবস্থাতেই ওই সাজ পোশাক নিয়ে ওই বাস স্ট্যান্ড অবধি ওরা আসে, মানে যেখানে আর কি ওদের ফ্ল্যাট ছিল সেখানে।
এবার রাত হয়ে গেছে, অত রাতে তো আর কেউ বাড়ি যেতে পারবে না, তো সবাই ওখানেই স্টে করবে। এবং ওই যে পথটা ছিল, ওই যেটুকু পথ আর কি ওখানে হেঁটে এসছিল, সেখানে একটা গাছ ছিল। এবার এসেছে অনুষ্ঠান সেরে, এবার রাতের বেলা এসে ওরা শুয়ে পড়েছে। এবার ওই যে বললাম যে ওই ওদের আত্মীয়রই ওই এক কাকুর মেয়ে, জামাই, তার যে বাচ্চা, এরাও যে এসেছিল, তো ওরা একটা জায়গায় শুয়েছিল। এবার যেখানটায় ওই মেয়েটি শুয়েছিল তার পাশে একটা আয়না ছিল। এবার হঠাৎ করেই ওই মেয়েটি আয়নার মধ্যে একটি, হঠাৎ মানে সে ঘুমিয়েছিল, শুয়েছিল, হঠাৎ করেই তার কোনো একটা কারণে হয়তো ঘুমটা ভেঙে যায়, এবং ভেঙে যাওয়ার পরে সে আয়নার যে পাশে যে আয়নাটা ছিল সেখানে একটা ফর্সা করে সুন্দর একটা ছেলের মুখ দেখতে পায়। এবং হঠাৎ করেই যখন সে আয়নার মধ্যে একটা ছেলেকে দেখে, যে ছেলেটাকে দেখতে সুন্দর, ফর্সা, ও একটু অবাক হয়ে যায়, কারণ ওই ঘরে ওরকম কেউ নেই, আর ছেলেটিও ওর একদম অচেনা। মানে সেই যে ছেলেটা অচেনা, তার মুখ হঠাৎ করে আয়নায়, পাশে রাখা আয়নায় দেখা, এটা একটুখানি অস্বাভাবিক ব্যাপার, অদ্ভুত ব্যাপার। তো প্রথমে সে একটু সারপ্রাইজ হয়ে যায়। এবং এবার যাই হোক, এবার হঠাৎ করে ঘুমের মধ্যে যখন কেউ এরকম কিছু দেখে, উঠে, তো হঠাৎ করে ভাবতে পারে যে একটা স্বপ্ন দেখেছি বা এরকম কিছু। তো সেরকমই একটা ভাবা হয় যে হয়তো স্বপ্ন টপ্ন দেখা হয়েছে। আর যেখানে প্রসঙ্গত বলে রাখি, ওই মেয়েটিও কিন্তু দেখতে খুব সুন্দর ছিল। যাই হোক, এবার পরের দিন থেকে ওই যে কাকুর মেয়ে যে ছিল, সে হঠাৎ করে একটু অস্বাভাবিক আচরণ শুরু করে। এবার অস্বাভাবিক আচরণ বলতে আপনারা ভাবছেন যে মানে জ্বর হতে পারে বা শরীর খারাপ লাগতে পারে, এটা কিন্তু সেরকম ব্যাপার ছিল না। এটা কিন্তু সত্যি সত্যি একটা অস্বাভাবিক আচরণ, যেটা একেবারেই কিন্তু তার স্বভাবের সাথে একেবারেই যায় না। এবার সে সবসময় চাইছে ওই লজে যাওয়ার যে রাস্তাটা, সে রাস্তাটায় চলে যেতে, খালি বারবার নিজের মনে একটুখানি আনমনা হয়ে পড়ছে, বারবার সে লজের দিকে যেতে চাইছে। এরকম একটা অস্বাভাবিক ব্যাপার সে প্রথমে করতে থাকে। এবার যখন একটা মানুষের মধ্যে হঠাৎ করে একটা পরিবর্তন আসে, প্রথমেই তো আর মানুষ এটাকে নিয়ে খুব বিশাল একদম সিরিয়াস হয়ে যায় না, প্রথমে ব্যাপারটাকে একটু হালকাভাবে দেখা হয়। তো এক্ষেত্রেও কিন্তু সেটাই হয়েছিল। এবার তারপরের দিন সবাই ওদের বাড়ি যেহেতু টাটায় ছিল, তো ওরা আবার ঝাড়গ্রামে এসেছিল অনুষ্ঠানের জন্য, তো ওরা আবার ঝাড়গ্রাম থেকে টাটায় ফেরত চলে যায়। এবার সমস্যাটা শুরু হয় যে ওরা টাটায় ফেরত চলে যাওয়ার পরেও সেই ওই মেয়েটি আর কি, সেই যে ছেলেটিকে ওই আয়নার মধ্যে যে দেখেছিল, তার কথা বারবার বলতে থাকে, এবং তাকে নাকি সে বারবার দেখতে থাকে। এবং যত বেশি এই বিষয়টা ওই মেয়েটির সাথে ঘটতে থাকে, তত বেশি কিন্তু মেয়েটিও ওই ছেলেটির প্রতি আর কি, দেখুন সে কিন্তু ম্যারিড, তার বাচ্চা রয়েছে, কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে সেই রাতে কি এমন হলো যে তারপর থেকে মানে সে বারবার ওই ছেলেটাকে দেখতে পাচ্ছে আয়নার মধ্যে, মনে হচ্ছে ওর আশেপাশে রয়েছে, এবং টাটায় গিয়েও কিন্তু সেম বিহেভিয়ারটা করা শুরু করে, বরং আরও বেশি হয়ে যায়। এইবারে এরকম চলতে চলতে হঠাৎ করেই সে কিন্তু সংসারের প্রতি খুব বিমুখ হয়ে পড়ে। মানে তার বাচ্চা রয়েছে, তার হাজবেন্ড রয়েছে, কিন্তু তার জন্য সংসারের প্রতি কোনো খেয়ালই নেই, কোনো কিছু কি হচ্ছে সংসারে, কিভাবে হচ্ছে সে বিষয়ে তার কোনো মাথা ব্যথা নেই। মানে যা হচ্ছে হোক, এরকম টাইপের। মানে সংসার সে একেবারে যাকে বলে ভুলেই বসে। এবং এরকম চরম লেভেলের তার এই অস্বাভাবিক আচরণ কিন্তু শুরু হয়। এবার বুঝতেই পারছেন যে এরকম অস্বাভাবিক আচরণ প্রথম প্রথম করলে কেউ হয়তো অতটা পাত্তা না দিলেও, আস্তে আস্তে যখন এই জিনিসটা ক্রমবর্ধমান হয়, তখন বাড়ির লোক খুব টেনসড হয়ে পড়ে। তো স্বাভাবিকভাবে এক্ষেত্রেও ওর হাজবেন্ড, ওর মা, শাশুড়ি সবাই দুশ্চিন্তায় পড়ে যায় যে আবার কি হলো। এবং সবাই আস্তে আস্তে মানে একটা বিষয় এমন দাঁড়ায় যে যেন ওই ছেলেটার প্রতি ওই মেয়েটি খুব দুর্বল হয়ে পড়েছে, বারবার ওকেই দেখছে, বারবার ওর প্রতি ওর চিন্তা করছে, ওর মনে হচ্ছে ওর আশেপাশে ঘুরছে, একবারে মানে প্রেমে পড়ার মতো একটা বিষয় কিন্তু সৃষ্টি হয়ে গেল। এবং সে শুধু বলতে থাকে যে ওই ছেলেটা ওকে ডাকছে এবং ওকে বারবার ঝাড়গ্রাম আসতে বলছে। এবার বাড়ির লোক বুঝতে পারছে না যে ব্যাপারটা হচ্ছেটা কি, মানে এটা ইয়ার্কিও হতে পারে না, তার সংসারের প্রতি কোনো মন নেই, তাকে বিভিন্ন রকমভাবে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু সে একজন মানে যথেষ্ট অ্যাডাল্ট একজন ব্যক্তি, তাকে আলাদা করে আর কে কী বোঝাবে, ফলে তাকে কিছু বোঝানোও যাচ্ছে না। তো এইরকম করে কিন্তু আস্তে আস্তে দিন কাটতে লাগলো। এবার তার একটা বাচ্চা ছিল। এবার দেখা গেল যে সে শুধুমাত্র সংসার বা স্বামীর প্রতি নয়, তার বাচ্চার প্রতিও সেরকম কোনো কেয়ার নেই।
সে নিজের মতো রয়েছে, খালি বলছে ছেলেটার কথা, ওই ফর্সা ছেলেটাকে দেখতে পাচ্ছে তার আশেপাশে। তো এমতাবস্থায় যখন দেখছে যে বাচ্চাটার প্রতিও সে খেয়াল করছে না বা করতে পারছে না, তখন বাচ্চাটাকে কি হলো, তার বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো, যাতে বাচ্চাটা ঠিকমতো দেখাশুনো করা যায়। এবং এতদিন যে ওর মনে হচ্ছিল যে ওই সুন্দর দেখতে ছেলেটা ওর আশেপাশে আছে, এইবার ওর মনে হতে লাগলো ওই ছেলেটা ওর শুধু আশেপাশে আছে তা নয়, ওর সাথে বিভিন্ন সময় নাকি গল্প করে, ওর সাথে নানান কথাবার্তা বলে। এই সমস্ত জিনিসও কিন্তু আস্তে আস্তে ফিল করা শুরু করে, এবং যেটাও ফিল করতো সেটা কিন্তু বাড়িতে বলতো। এবং বিভিন্ন সময় ও বলতো যে ওই ছেলেটা নাকি, যে ছেলেটাকে ও দেখতে পায় ওর আশেপাশে বা সেই যে আয়নায় দেখেছিল, খালি বলতো যে ও নাকি জানলার পাশে ওই ছেলেটা দাঁড়িয়ে রয়েছে। এবার এসব দেখে একদিন ওর যে হাজবেন্ড, সে একটু ইয়ার্কি করেই ওকে একটু ইয়ার্কি, একটু অভিমান সব কিছু নিয়েই বলে যে তুমি তো ভুলেই গেছো আমাকে, তুমি তো মানে একদম ভূতের সাথেই যাকে বলে তোমার একটা সম্পর্ক মতো হয়েছে, এরকম কথাবার্তা ওকে বলতে থাকে। কিন্তু ব্যাপার যেটা ঘটে সেটা কিন্তু সত্যি সত্যি যে একটা সিরিয়াস ব্যাপার যে মাঝখানে ঘটছে, ও যে মানে ওই মেয়েটি যে খুব বেশি ওই ছেলেটাকে চারপাশে দেখতে পাচ্ছে, কথা বলছে, এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে একটা বাড়াবাড়ি লেভেলে পৌঁছে যায়। এবার প্রথম দিকে বাড়ির লোক বা ওর হাজব্যান্ডও ভেবেছিল যে হয়তো ইয়ার্কি মারছে, কারণ কাউকে তারা তো চোখে কাউকে দেখতে পাচ্ছে না, এরকম কাউকে দেখতে পাওয়ার কথাও নয়। কিন্তু বারবার ওই একই কথা বলছে, বারবার ওই একই মানে মানে ঘোরে বিভোর রয়েছে, এই বিষয়টা কিন্তু আস্তে আস্তে মারাত্মক লেভেলে বাড়তে থাকে। এবং এরপরে যেটা হলো সেটা শোনার পরে কিন্তু আপনারা নিজেরাও খুব অবাক হয়ে যাবেন। এবার বাড়ির লোক তখন আস্তে আস্তে বুঝতে পারছে যে এই বিষয়টাকে আর বাড়তে দেওয়া যাবে না। তো তখন ওরা বাড়ির লোক সবাই মিলে ঠিক করলো যে টাটার ওখানে আশেপাশে যত মন্দির আছে, কোথাও হয়তো কোনো হাওয়া বাতাস লেগেছে, ওকে কোনো মন্দিরে নিয়ে যাওয়া হবে। এবার সেই কথা চিন্তা করে ওর শাশুড়ি মা এবং ওর হাজবেন্ড ওকে টাটার বিভিন্ন যে মন্দির ছিল সেই মন্দিরে ওকে নিয়ে যায়। এবং শুধু মন্দিরে নিয়ে গেছিল তাই নয়, বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে ওকে ঝাড়ফুঁকও করা হয়, যাতে কোনোভাবে হাওয়া বাতাস লাগলে, কোনো কিছু নজর লাগলে সেটা যাতে ওর উপর থেকে কেটে যায়। এটা সাধারণ চিন্তাভাবনা করে নেওয়া হয়েছে। কিন্তু ঘটনা যেটা ঘটলো যে এগুলো করে কিন্তু কোনো রকম কোনো সুফল হলো না। আর এমনি তো শরীর স্বাস্থ্য ঠিকই ছিল, ফলে ডাক্তারের কাছে আলাদা করে নিয়ে যাওয়ার কথাটা ওরা ভাবেনি। কিন্তু দেখছে যেই মন্দিরে নিয়ে যাওয়া হলো, ঝাড়ফুঁক করা হলো, এতে কিন্তু সেরকম কিছুই লাভ হলো না। এইবারে একদিন যেটা হলো সেটা হচ্ছে যে একদিন ওই বাড়িতে ওর হাজবেন্ড ছিল না, শুধু বাড়িতে ওই মেয়েটি আর ওর শাশুড়ি মা ছিল। এবার ওদের বাড়ি যেটা ছিল, যেখানটার কি ওদের বাড়ি, সেইখানে একটা কুয়ো ছিল। এবার ওর শাশুড়ি ঘরের মধ্যে কাজ করছে, এবার ছেলে বউও সেও ঘরেই রয়েছে। এবার বেশ কিছুক্ষণ দুজনেই আছে ঘরে। তো এবার শাশুড়ি অনেকক্ষণ ধরেই মেয়েটাকে দেখতে পাচ্ছে না ঘরের মধ্যে। তো দেখতে না পেয়ে তখন মানে একটু খোঁজাখুঁজি শুরু করেছে। এবার প্রথমেই তো আর কেউ ঘরের বাইরে যায় না, ঘরটাই আগে মানুষ ভালো করে খুঁজে দেখে যে ঘরে কোথাও আছে কিনা বা বাথরুমে গেছে কিনা। তো খুঁজেছে, ঘরে কোথাও পায়নি। এবার ওর শাশুড়ি না ভাবছে যে কোথায় গেল মেয়েটা। আর এমনিতেই ও এরকম অস্বাভাবিক কথাবার্তা বলছে, কখনো কখনো অস্বাভাবিক আচরণ করছে, ফলে বুঝতেই পারছেন চিন্তা একটা আলাদা লেভেলে থাকেই। তো তখন ওর শাশুড়ি কুয়োটার কাছে গেছে, মানে খুঁজতে খুঁজতে কুয়োটার কাছে গেছে। এবার যখন ওর শাশুড়ি কুয়োর কাছে গেছে, তখন ওর শাশুড়ি যেটা দেখে সেটা দেখে উনি কিন্তু চমকে যান। উনি স্বপ্নেও ভাবতে পারেননি যে উনি এরকম কোনো কিছু কুয়োর সামনে দেখবেন। উনি দেখেন যে ওনার যে বৌমা, সে কুয়োর মধ্যে অর্ধেকটা ঝুলে পড়ে আছে, আর একটু হলে সে একদম কুয়োর জলে পড়ে যাবে। আর কুয়োটা কিন্তু বুঝতেই পারছেন, কুয়ো মানেই কিন্তু মানে বেশিরভাগই খুব গভীর কুয়ো হয়। তো ওরকমভাবে ঝুলে আছে, মানে আর একটু হলে সে একদম কুয়োর জলে পড়ে যাবে। এইটা দেখে না উনি মারাত্মক ভয় পেয়ে যান, আর খুব চমকেও যান যে এটা আমি কী দেখছি। তো সঙ্গে সঙ্গে ওনার শাশুড়ি মা ছুটে গিয়ে ধরে কোনো রকমে টেনে হিঁচড়ে ওকে মানে কোনো রকমের কুয়োটা থেকে মানে একদম মাটিতে নিয়ে এসছে। মানে আরেকটু হলেও কুয়োতে পড়ে যেত, এইরকম ব্যাপার। এইবারে যখন ওকে ওরকমভাবে উনি মানে ওনার শাশুড়িরও তো বয়স হয়েছে, তো তিনি ওরকম টেনে হিঁচড়ে জোয়ান বৌমাকে কোনোরকমভাবে যখন উনি বাঁচিয়ে যখন নামিয়েছে, সেটাতে না মানে ওই ছেলের বউ সে প্রচণ্ড রেগে যায় এবং
মানে সে যে উল্টে তার প্রাণ বাঁচানোর জন্য যে তাকে ধন্যবাদ জানাবে বা কিছু, সেরকম কিন্তু একদম ব্যাপার না। সে উল্টো রিয়াকশান করে, সে প্রচণ্ড রেগে যায় এবং বলে যে কেন আমাকে তুমি টেনে এভাবে তুললে, ওখানে ওই ছেলেটা ছিল, ওই কুয়োতে ছেলেটা ছিল। এবার এটা শুনে না উনিও হতবাক হয়ে গেছে যে ছেলেটা কুয়োতে ছিল বলে আর তুলে কুয়োতে ঝাঁপ দিত, আর অর্ধেক পুরো ঝুলেই গেছিল কুয়ো থেকে। এবার তো মানে কি করবে এরা কেউ বুঝতে পারছেন। এবার বুঝছে যে কিছু তো একটা মানে খুব সিরিয়াস ব্যাপার হয়েছে বউয়ের সাথে, কারণ আরেকটু হলে ওর আজকে প্রাণটাই হয়তো বেরিয়ে যেত। তো এরপরে ওরা সবাই মিলে চিন্তা করে একটা মসজিদে নিয়ে যায়। এবার ওকে যে মসজিদে নিয়ে যাওয়া হয়েছিল সেই মসজিদে এক পীর বাবা ছিল। এবার সেই পীর বাবা ওকে দেখেছে। সে পীর বাবা ওকে দেখে বলে যে এই মেয়েকে একটা আত্মার কবলে, মানে এই মেয়েটা একটা আত্মার কবলে পড়েছে, এবং যে আত্মার কবলে পড়েছে সে কিন্তু যথেষ্ট শক্তিশালী একটা আত্মা। এবার এই যে শক্তিশালী আত্মার যে কবলে পড়েছে, উনি বলছে যে এখন কিছু করাটা খুব মুশকিল, হয়তো কিছু করা যাবে না, আর করে হয়তো লাভও হবে না। তো যাই হোক, তো তারপরে ওই পীর বাবা ওই মেয়েটিকে জিজ্ঞেস করে যে মানে আজ হয়তো মানে ওই মেয়েটির মধ্য থেকে ওই আত্মাটিকে জিজ্ঞেস করে যে তুই কোথা থেকে এসেছিস। তো যাই হোক, তো সে কোনো উত্তর দেয় না, মানে মেয়েটার মুখ দিয়েও সেই আত্মার কোনো অ্যান্সার বা কোনো উত্তর আসে না। এবং যখন পীর বাবা দেখছে যে কোনো উত্তর দিচ্ছে না, তো তারপর মেয়েটাকে জিজ্ঞেস করেছে কি ঝাড়গ্রাম যাবি, এরকম করে জিজ্ঞেস করেছে। এবার যেই মুহূর্তে পীর বাবা ঝাড়গ্রাম যাবি কথাটা জিজ্ঞেস করেছে, সেই মুহূর্তে কিন্তু ওই মেয়েটি প্রচণ্ড আনন্দে একেবারে ঝাঁপিয়ে উঠেছে। মানে ও তো আর কি বারবার ঝাড়গ্রাম যাওয়ার কথা বলেও ছিল, কিন্তু ও বুঝতে পারছিল যে ওকে কেউ ঝাড়গ্রাম নিয়ে যাবে না এই মুহূর্তে। তো তখন ওরা ঠিক করে যে মেয়েটিকে একবার ঝাড়গ্রামেই নিয়ে যেতে হবে, না হলে এই আত্মার কবল থেকে ওকে বাঁচানো সম্ভব নয়। এবার এমতাবস্থায় ওর মা, তারপরে ওর যে হাজবেন্ড, দাদা, সবাই মিলে ওকে নিয়ে ঝাড়গ্রামের উদ্দেশ্যে বেরোয়। এবার ওই টাটা থেকে যখন ঝাড়গ্রামের ট্রেনে উঠেছে, তখন মানে সে প্রচণ্ড আনন্দ যে সে ঝাড়গ্রাম যাবে। এরপর যখন ঝাড়গ্রামের ট্রেনটা ঢুকবে, ঠিক সেই সময় ও কী করে, হঠাৎ করেই সিট থেকে উঠে পড়ে এবং উঠে পড়ে একদম দরজার সামনের দিকটা চলে আসে। মানে মনে হয় যেন ও স্টেশনে ঢোকার আগে আরেকটু হলে হয়তো ট্রেন থেকে ঝাঁপ দিত, মানে এতটা পাগল অবস্থা। আর সেই মুহূর্তে মেয়েটি কিন্তু তার নিজের মধ্যেই ছিল না। মানে ও যে ধরনের আচরণ করছিল, যেরকম ও বিহেভিয়ার করছিল, ওর নিজের বাচ্চা, হাজবেন্ড, বাড়ির লোকেদের প্রতি কোনো ওর খেয়াল নেই, মানে পুরোটাই অস্বাভাবিক, যেটা ওর ক্যারেক্টারের সাথে একেবারে যায় না। এবং ওর এই অবস্থা দেখে ওর বাড়ির লোকেরাও কিন্তু খুব চিন্তিত হয়ে পড়েছিল। এবার ওই যে ও ট্রেনের সামনে দরজার কাছে চলে এসেছিল, সেই সময় ওর হাজবেন্ড আর ওর দাদা দুজনে মিলে কিন্তু ওকে হাত দুটো চেপে ধরেছিল। মানে ও এইভাবে ট্রেন থেকে মানে স্টেশনে ঢোকার আগেও যেভাবে মানে উঠে পড়েছিল এবং উঠে পড়ে একদম দরজার কাছে চলে যায়। আর সেই মুহূর্তে যেটা ওরা এক্সপিরিয়েন্স করেছিল ওর দাদা এবং হাজবেন্ড, সেটা হচ্ছে যে ওর গায়ে মারাত্মক লেভেলের জোর চলে এসছে। মানে একটা মেয়ের স্বাভাবিকভাবে ওর শরীরে যতটা জোর থাকার কথা, তার থেকে যেন কয়েক গুণ বেশি জোর হয়ে গেছে। মানে দুটো জোয়ান লোক মিলে ওকে চেপে ধরে রাখতে পারছে না, এই রকম অবস্থা। এবার ওই ট্রেনটা কোনো রকম স্টেশনে এসে দাঁড়ানো অবধি, মানে থামা অবধি সে ওকে কোনোভাবে চেপে ধরে রাখা যাচ্ছে না। বাট যে মুহূর্তে ট্রেনটা জাস্ট থেমেছে, মানে থেমেছে হয়তো 1 সেকেন্ডও হয়নি, ও কিন্তু ওই হাত দুটোকে ছাড়িয়ে পুরো ঝাঁপিয়ে পড়ে একদম প্ল্যাটফর্মের উপরে। মানে ওর এত অ্যাগ্রেশন সেই সময়। এবার কোনো রকমে ওকে টোটো থেকে নামিয়ে এই দেবশ্রী দিদির ফ্ল্যাটে নিয়ে আসা হয় প্রথমে। এবার ও তো কোনো মতেই ফ্ল্যাটে ঢুকবে না, প্রচণ্ড ছটফট করছে। এবং যেদিকে ওই লজ, যেদিকে আর কি ওই মানে পার্টিটা হয়েছিল সেই মানে ওই 1 বছরের জন্মদিনের, ও খালি সেই রাস্তার দিকে বারবার চলে যেতে চাইছে। মানে ওকে মানে মনে হচ্ছে ওই রাস্তাটাই যেন টানছে, যেখানে ওই সেই লজটা ছিল সেই দিকে। এবার যে মুহূর্তে ওকে যাই হোক জোর জবরদস্তি করে ফ্ল্যাটে ঢোকানো হয়েছে, তো সেই ফ্ল্যাটে ও আর বসবে না, সে ছুটে চলে গেছে ব্যালকানির দিকে। এবং যে মুহূর্তে ও ব্যালকানির দিকে গেছে, তো ওর পিছন পিছন বাকিরাও গেছে, কারণ ওর কোনো গ্যারেন্টি নেই ও ব্যালকানি থেকেও ঝাঁপ মারতে পারে। তো ওখানে গিয়ে দেখছে যেন ওই ব্যালকানিতে গিয়ে মনে হচ্ছে যেন ও কারোর সাথে ইশারায় কথা বলছে, এবং ওর মনে প্রচণ্ড আনন্দ। এবার ওখানে কেউ নেই, কাউকে দেখতে পাচ্ছে না যে ওর সাথে ইশারায় কথা বলছে বা যার সাথে ও ইশারায় কথা বলতে পারে। মানে সম্পূর্ণটাই অস্বাভাবিক।
ও প্রথম কথা ফ্ল্যাটে ঢুকতে চাইছিল না, ওর বারবার ওই রাস্তার দিকে যেতে চাইছিল যে রাস্তার দিকে ওই লজটা ছিল। এবার যাও বা ঢুকেছে ওরকম ব্যালকানিতে কারোর সাথে ইশারায় কথা বলছে, মানে কেউ কিছু বুঝতে পারছে না যে ব্যাপারটা হচ্ছেটা কি। যাই হোক, তো সেই রাতটা কোনো রকমে কাটে এবং পরের দিন ওর হাজবেন্ড আর ওর যে দাদা ছিল তারা ভাবলো যে ওকে বাইকে করে ওই যে মানে বাড়িটা রয়েছে, যে লজটা রয়েছে সেইখানটা ওকে নিয়ে যাওয়া হবে। কারণ ও এরকম অস্বাভাবিক আচরণ করছে, ছুটতে ছুটতেও বারবার চলে যাচ্ছে। এবার কি করবে, সেটা তো কিছু একটা করতে হবে। তো তখন ওকে বাইকে চাপিয়ে নিয়ে যায়। এবার বাইকে ওকে ওর হাজবেন্ড আর ওর দাদার ঠিক মাঝখানে সিটটায় ওকে বাইকে মাঝখানে বসানো হয়, কারণ ওর কোনো ভরসা নেই, ও যেরকম অস্বাভাবিক আচরণ করছে ও কোথাও ঝাঁপিয়ে ছুটে চলে যেতে পারে। এবার যে মুহূর্তে ওই গাছটার কাছে আসে, ওই যে বলেছিলাম যে একটা গাছ আছে, সেই গাছটার কাছে যখন আসে ও না, মানে ওকে না তখন আর বাইকে ধরে রাখা যাচ্ছে না। তো বাধ্য হয় বাইকটা থামাতে, এবং বাইকটা থামি যে মুহূর্তে মানে জাস্ট থেমেছে কি থামেনি, ও ছুটতে ছুটতে আমি এসে গেছি বলে ওই গাছটার কাছে চলে যায়। এবং গাছটার কাছে গিয়ে কি হয় কেউ বুঝতে পারে না, ও সঙ্গে সঙ্গে ওখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। এবং সেন্সলেস হয়ে যখন ও পড়ে যায়, তো তারপরে ওকে কিছুক্ষণ জল টল দিয়েও সেন্স আনা হয়, এবং তারপরে কিন্তু বেশ কিছুটা ঠিকও হয়ে যায়। এবার তখনকার মতো ও ঠিক হয়ে যায়, কিন্তু ব্যাপারটা এইখানেই যে পুরো সমাপ্ত তা কিন্তু নয়। পরে ওরা যেটা জানতে পারে যে যেদিন ওই অনুষ্ঠানটা ছিল সেদিন কিন্তু রাতটা অমাবস্যার ছিল। এবং দেখবেন আগেকার দিনে বলা হতো যে সন্ধ্যের পরে বা রাতের দিকে বিশেষত কোনো ফাঁকা জায়গায় চুল খুলে মানে যাতায়াত করতে নেই। এটা আগেকার দিনে বলা হতো, কিন্তু এখনকার দিনে সেটা বেশিরভাগ মানুষই মানেন না। কিন্তু ওই যে ও চুল খুলে আসছিল সেই সময় ওই যে গাছটা ছিল সেই গাছে না একটা অল্প বয়সী ছেলের কোনো একটা অতৃপ্ত আত্মা ছিল। এবার যেটা ওরা জানতে পেরেছিল যে ওই রকম একটা অতৃপ্ত আত্মা ছিল, মানে কিছু কিছু সময় কিছু কিছু তিথি এমন থাকে যে তিথিতে এই ধরনের আত্মাদের একটা শক্তি বৃদ্ধি ঘটে বা একটা বিশেষ মুহূর্ত বিশেষ ক্ষণ সৃষ্টি হয়। তো ওই দিনও কিন্তু সেরকমই একটা কিছু বিশেষ মুহূর্ত ছিল, যেই মুহূর্তে ওই মেয়েটাকে দেখে মানে ওই আত্মাটা হয়তো উদ্দেশ্য ছিল যে ওই মেয়েটাকে সাথে নিয়ে যাওয়ার, কারণ ও অতৃপ্ত ছিল। কিন্তু বলে না যে ভগবানের মানে ভগবান সবার উপরে, তো ওরও কপালেও ভালো ছিল এবং ভগবানের আশীর্বাদে সেই আত্মাটা ওকে মানে ওর উপরে প্রভাব কিছুটা বিস্তার করতেও পারলেও পুরোপুরি কিন্তু সে সাকসেসফুল ছিল না। তাই ওর কোনো হয়তো সেদিন কুয়োতে পড়ে গেলে ওর হয়তো কোনো জীবনে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো, বা আরও হয়তো কোনোভাবে ওর বিপদ আসতে পারতো, যখন ও ট্রেনে করে আসছিল যদি সত্যি সত্যি ঝাঁপ মারতে পারতো। কিন্তু ভগবানের একটা আশীর্বাদ ছিল। কিন্তু এরপরেও কিন্তু ওই মেয়েটির অনেক দিন ওকে বিভিন্ন রকমের শারীরিক সমস্যার জন্য বিভিন্ন রকমভাবে ভুগতে হয়, ওদের ফ্যামিলিও অনেক সাফার করে, এবং আলটিমেটলি তারপরে ওরা কিন্তু পুরো ব্যাপারটা থেকে বেরিয়ে আসে, এবং এখন কিন্তু ওই ফ্যামিলিটা ভালোই আছে, এখন আর কোনো সমস্যা নেই। তো এইটাই ছিল আর কি ঘটনা। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর মানে আপনাদের যদি কোনো মনে কোনো কোশ্চেন থাকে বা কিছু থাকে তাহলে কিন্তু সেটাও আপনারা কমেন্টের মাধ্যমে লিখতে পারেন। এটা ছিল আজকের প্রথম ঘটনা। এবারে চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়, যে ঘটনাটা প্রভাদীর জীবনের একটা অত্যন্ত সত্যি ঘটনা উনি শেয়ার করবেন। আপনারা ওনার মুখ থেকেই ওনার জীবনের সেই ঘটনাটা শুনবেন। তো আশা করছি দ্বিতীয় ঘটনাটাও আপনাদের খুব খুব ভালো লাগবে, মন দিয়ে শুনুন দ্বিতীয় ঘটনাটাও। এবারে আমরা চলে যাচ্ছি সরাসরি প্রভাদীর কাছে। নমস্কার বন্ধুরা, আমি একটা গল্প বলছি যেটা আমার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ছোটবেলায় অর্থাৎ আমাদের যে বয়সী, আজকে তো 60 বছর বয়স, আজ থেকে অন্তত 50 বছর আগের ঘটনা। সেই সময় এত গাড়ি ঘোড়া কিচ্ছু ছিল না, এত গাড়ি এত লাইট আলো বিদ্যুৎ কিছু ছিল না। তখন ছিল প্রচুর গাছ। আমরা ঠিক যে গ্রামে গিয়েছিলাম, আমাদের এমনি বাড়িও গ্রামে ঠিকই, কিন্তু আমরা যেখানে ফিস্ট করতে গিয়েছিলাম, হ্যাঁ, তখনকার দিনের ব্যাপার তো প্রচুর পরিমাণে ছেলে মেয়ে হতো, যে সবাই মিলে আনন্দ করে কিচ্ছু না, শুধু সবাই বাড়ি থেকে এক বাটি করে চাল ডাল যে যেরম পারতো নিয়ে আসতো, আর খুব বেশি হলে 50 পয়সা করে দিয়ে মাছ বা ডিম কেনা হতো। ডিম মাংস তো হতোই না, যদি হতো শুধু ডিম সেদ্ধ হতো, এরকমও হয়েছে। তা সেইবার ছিল জানুয়ারি মাস। জানুয়ারি মাসে একদিন ঠিক হলো সবাই মিলে আমরা চড়ুই ভাতি করব। তো এবার আমরা একটা জায়গা বেছে নিলাম,
জায়গাটা জায়গাটা ঝাড়খণ্ড সীমান্ত, বাংলা আর বীরভূম আর বিহারের মধ্যিখানে অবস্থিত সেই জায়গাটা। কিন্তু খুব নিঝুম, ওখানে আমার মাসি বাড়ি ছিল। তা সেখানে মাসির বাড়ি উপলক্ষে সেখানে গেছি। তা ওখানকার ছেলে মেয়েরা, আমার মাসির ছেলে মেয়েরা, ওই ভাই বোনরা সবাই মিলে ঠিক করলাম যে আমরা ছোটরা ছোটরা সব ফিস্ট করবো। তখন কি ছিল, গাছের ডাল ভেঙে আনা, এক একজনের কাছে এক এক রকম কাজ পড়লো। সেই দিনটা ছিল রবিবার। গাছের ডাল ভেঙে আনা শুকনো ডাল, সেটা দিয়ে আগুন ধরিয়ে রান্না হবে। তারপরে চাল, যার বাড়ি থেকে চাল ডাল, এক একজনের বাড়ি থেকে এক একটা জিনিস এলো। কারো বাড়ি থেকে আবার হাঁড়ি কড়াই এগুলো এলো, জলের গেলাস এই সমস্ত এলো। হ্যাঁ, এবার শুরু হলো ইট বসিয়ে, সুন্দর করে তিন দিকে তিনটি ইট দিয়ে তার ভেতরে কাঠ জ্বালিয়ে, কেরোসিন তেল, লম্ফ নিয়ে যাওয়া হয়েছিল, সেই লম্ফ জ্বালিয়ে কেরোসিন তেল দিয়ে দেশলাই জেলে দেওয়া হলো উনুনের মধ্যে। আর সেই আগুনে উপর কড়াই বসিয়ে কত কিছু রান্না হলো। সেই রান্না হয়তো এখনকার দিনের পাকাপোক্ত হাতের রান্না নয়, এখন ছেলেমেয়েরা খুবই ভালো রান্না করে, কিন্তু আমাদের হাতে তখন কোন রকম সেদ্ধ, আধ সেদ্ধ, আধ কাঁচা বেগুন ভাজা, হ্যাঁ, আধ কাঁচা আলু ভাজা, ডাল, ডিম সেদ্ধ, ভাত, সে যেন অমৃত। সবাই মিলে সেই সব খাওয়া হলো। খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে সবাই মিলে ভাবলাম যে এখনো তো বেলা পড়েনি, আমরা সবাই একটু খেলা করব। এবার সবাই খেলা বলতে, তো তখন ছিল লুকোচুরি খেলাটা খুব খুব চলতো। লুকোচুরি খেলা তখন আমরা সবাই মিলে কি করলাম, যে যতটা পারে দূরে গিয়ে লুকোতে থাকে। একজন গুনতে থাকবে, একটা গাছের গায়ে হেলান দিয়ে সে গুনছে চোখ বন্ধ করে, 1 2 3 4 5 করে 100 অব্দি। আর অন্যান্য ছেলে মেয়েরা সেই ফাঁকে সেই 100-র মধ্যে সবাই লুকিয়ে পড়তাম, সবাই মিলে লুকিয়ে পড়তাম। এইভাবে আমাদের সুন্দরভাবে খেলা শুরু হলো। এবার এরকম লুকোতে লুকোতে বেশ 2 4 বার যে ধরা পড়ে যাবে সেই আবার পরের ক্ষেপে পরের ইয়েতে গুনতে থাকবে। হুম, সে তখন 1 থেকে 100 গুনবে, আবার অন্যরা লুকোবে। এরকম করে বেশ কয়েক রাউন্ড খেলা হয়েছে। এর মধ্যে দেখা গেছে ওখানে তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, গাছপালার ভেতরে হম কোনো সেরকম ভাবে বেশিক্ষণ আলো ঢোকেও না, থাকেও না। এবার একজন বলল আমরা চল সবাই মিলে হাঁড়ি গুলো গুছিয়ে নিই। গুছোতে গুছোতে, হ্যাঁ, সবাই তো গোছালেই হলো না। একজন আবার বললো সামনে তো জল রয়েছে, একটু জল দিয়ে ধুয়ে নিলেই হয়, পুকুর মতো ডোবা ছিল কিন্তু বেশি গভীর না। তা যাই হোক, ওখানে গিয়ে সবাই মিলেই একটু হাতে হাতে কাজ করা হলো। যেহেতু বাসনগুলো বাড়িতে না নিয়ে গিয়ে একটু ধুয়ে নিই, তখন সবাই মিলে সেখানে ধুতে শুরু করা হলো। ধোয়া হয়ে গেল, ভালো করেই মোটামুটি ধোয়া হলো। ধোয়ার পর সব পুকুর পাড়ে তোলা হলো। আধা অন্ধকার পুকুর পাড় পিছল, যাই হোক সবাই উঠে এলাম। এবার কিছু ছেলে তখনও জঙ্গলে লুকোচুরির মধ্যে খেলছে, এ ওকে খুঁজে পাচ্ছে না, ও তাকে খুঁজে পাচ্ছে না, এরকম ব্যাপার হচ্ছে। আমরা মেয়েরা বললাম এই চল চল সব বাড়ি চল, সন্ধে হয়ে গেছে, এরপর তো চিনতে পারবি না। তখন ওরা বললো দাঁড়া না দাঁড়া, আসছি আসছি, এই বলে তারা একে অন্যকে ছোঁয়াছুঁয়ি খেলতে গিয়ে কে কোথায় যে ঢুকে লুকিয়ে আছে কেউ বুঝতে পারে না। কিছুক্ষণ পরে, তাও আধা ঘন্টা হবে, আধা ঘন্টা পরে খুঁজে পাওয়া গেল সবাইকেই, কিন্তু একজনকে পাওয়া যাচ্ছে না। সে হয়তো এখনো লুকিয়ে আছে, খেলার মজা নিচ্ছে, ভাবছে বোধহয় আর একটু খেলি তারপরে যাব, এখনই কি। আর ওখানকার ছেলে মেয়েরা সবাই রাস্তাঘাট চেনে, আমরা না হয় শহর থেকে গিয়েছি, হুম, কিন্তু ওরা সবাই চেনে, সব জানে। আমরা ভাবলাম ঠিক আছে আর একটু অপেক্ষা করি, এদিকে শীতও বাড়ছে, গায়ে কিছু নেই, মানে সোয়েটার চাদর এগুলো কিছু নেই, কারণ আমরা তো দিনে দিনে পিকনিক করতে এসেছি। হুম, কি হবে এবার। ঠিক আছে, এক জায়গায় সবাই জড়ো হয়ে বসলাম, ছেলেরা বললো ঠিক আছে তোরা বস, আমরা একটু এদিক ওদিক ঘুরে দেখি। এবার সবাই তো ছোট, আমরা না কে কতটা ভেতরে যেতে পারে দেখতে। আমরা খোঁজাখুঁজি করতে করতে, হ্যাঁ, আমরা কাছাকাছি খুঁজলাম, ছেলেরা একটু ভেতরে গিয়ে খুঁজলো জঙ্গলের ভেতরে। কিন্তু জঙ্গল তো লাগবেই, কেননা একে তো বড় বড় গাছ, তাতে আবার অন্ধকার হয়ে গেছে। তা সেটা তখন আরো বেশি ঘন লাগছে, আরো বেশি ঘন জঙ্গল মনে হচ্ছে। সবারই কিছুক্ষণ
খুঁজে সবাই এসে হাঁ হুতাশ করে আমরা এক জায়গায় এসে বসে পড়লাম। কি করা যায়? তখন এদিকে বাড়ির থেকে গ্রামের থেকে লণ্ঠন হাতে আর লাঠি হাতে কিছু লোক বেরিয়ে পড়েছে আমাদের খুঁজতে। কেননা তারা গ্রামের লোক তো, পথঘাট চেনে, বাড়ি থেকে সবাই বলেছে যে ছেলে মেয়েগুলো গেল সেই সকালে 10টার সময় গেছে, এখনো বাড়িতে আসে না। কি ব্যাপার, ওরা সবাই কোথায় গেছে? খুঁজে আনতো। তখন গিয়ে সবাই গিয়ে, বড়রা গিয়ে দু চারটে হ্যারিকেনও জ্বালিয়ে নিয়েছে আর হাতে লাঠি নিয়ে সেই জঙ্গলের দিকে আসছে। তখন আমরা তো প্রথমে ভেবেছি আমাদের বোধহয় কেউ মারতে আসছে। তারপরে দেখলাম না না, আমাদেরই মধ্যে কারো একজন নাম করে ডাকছে। তারপরে আমরা সবাই মিলে তার ডাকে সাড়া দিলাম। তারাও দেখতে পেলো, সবাই আমাকে বললো, এই তোমরা এত রাতে এই জঙ্গলে কি করছো? হুম, জানো এই জঙ্গল কত ভয়ের, কত কিছু, রাতের বেলা কত জীবজন্তু থাকতে পারে, আসতে পারে, অনেক রাতে, অনেক গভীর রাতে অনেক হিংস্র জানোয়ারও বেরোয়। তোমরা এইখানে ফিস্ট করেছো কখন? আর এখনো তোমরা ঘুরে বেড়াচ্ছ এখানে, তোমাদের ভয় ডর নেই? এরম বকা দিল। তারপরে আমরা বললাম যে কাকু, এইরকম আমরা তো সবাই খাওয়া দাওয়া করে বাসন কোসন ধুয়ে নিয়েছি, আমরা খেলাও করেছি, তারপরে তারপরে খেলতে খেলতে হঠাৎ একটি ছেলে দল ছুট হয়ে যায়। সে জানি কোথায় আছে, আমরা এখনো তাকে পাইনি। এতক্ষণ খুঁজতে খুঁজতে এত রাত হয়ে গেছে। হ্যাঁ, ওখানে 7টা মানে বিরাট রাত তখন। যাই হোক, এমনিতেই শীতের রাত। হুম, তারপর বলে, সে কি কথা, সৌরভ গেল কোথায়? সৌর সৌর করে ডাকছে সৌরভকে। সৌর, কোথায় গেলি, কোথায় গেলি? তখন বড়রা বলছে, এদের বাড়িতে দিয়ে আসো তো, বাকিগুলোকে বাড়িতে দিয়ে আসো, সৌরভকে খুঁজে নিয়ে আমি যাচ্ছি। হ্যাঁ, তখন বাকি 3-4 জন আমাদের বাড়ি অব্দি পৌঁছে দিল। আমরা যে যার ঘরে ঢুকে গেলাম বাসন কোসন নিয়ে। আর বাকি দুজন বড় কাকু, তারা লণ্ঠন আর লাঠি নিয়ে জঙ্গলের ভেতরে গেল খুঁজতে। খুঁজতে 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 তারাও হয়রানি হয়ে গেল, তারাও ঘন্টা খানেকের মতো খুঁজলো, কিন্তু কোথাও পেল না। এর মধ্যে আবার একজনের লণ্ঠন নিভে গেছে। তাহলে তো খুব অবস্থা খারাপ। তারা নেহাত চেনে, তাই তাই লাঠি দিয়ে ঠোকা দিতে দিতে গাছের গায়ে একটু বাড়ি দিতে দিতে বাইরে বেরিয়ে গেছে। এদিকে তখন গাছে গাছে মনে হচ্ছে যেন কিছু একটা চলছে, মানে বাদুড় বা কিছু একটা নড়ে চড়ে উঠলো, বা পেঁচা হয়তো, রাত জাগা পাখি তো পেঁচা, হয়তো পেঁচা এসে বসেছে। হ্যাঁ, বা রাতের জায়গা অনেক রকম পাখি থাকে, তারই কিছু একটা বসেছে উঁচু ডালে। তারা যেন উম আওয়াজ করতে লাগলো। হঠাৎ একটা কোলাহলের মতো মানে সৃষ্টি হলো। আমরা তখন পরে শুনেছি এই কথাগুলো ওনাদের মুখে। সেই রাতে আর পাওয়া গেল না। তখন কি আর করবে, ওই দুজন কাকু বাড়িতে ফিরে দেয়, সবাইকে জানিয়ে দিল যে সৌরভকে তো পাওয়া গেল না। তা কি করা যাবে, ও কত দূরে যেতে পারে? হয়তো ওর ভেতরে কোনো বাড়ি ঘর আছে। আর ছিল, এটাও ঠিক কথা, অনেক পুরোনো দিনের ঘর ছিল। তাতে বেশ ভেতরে বেশ কয়েকটা দালানের মতন বড় বড় ঘরও রয়েছে, বাইরে থেকে দেখলে ঝোপঝাড় মনে হয়, কিন্তু ভেতরটায় যে অনেকগুলো ঘর আছে সেটা আমরা বাইরে থেকে দেখেছিলাম। কিন্তু সেটার মধ্যে যে ও ঢুকে থাকবে কি করে জানবো? বোঝার উপায় নেই। তখন আমরা আর কি করবো, সবাই খুব দুশ্চিন্তা করছে, আমাদেরও বকছে। আমার মা মাসিরাও বলছে, কেন তোরা এতক্ষণ রইতে গেলি, খেলতে গেলি কেন, খাওয়া হয়েছে চলে আসতে পারতিস, তাহলে আর এই ঘটনাগুলো ঘটতো না। তখন আর কি করা যাবে? হুম, কিচ্ছু করার নেই। রাতটা কোনো রকম আধো ঘুমে আধো জাগরণে, রাতটা আমরা ছোট তাই কি আমাদের মনেও ভয় ঢুকে গেছে যে ওর কি হলো রে বাবা, কোনো খারাপ কিছু হলো না তো? এটাই ভাবতে, ওইটুকু মন হলে কি হবে, ভাবছিলাম এটাই। আর বড়রা তো সমানে বক বক করে রাতটা কাটিয়ে দিল। যাই হোক, এইভাবে সেই রাতটা কাটলো। ভোর হতেই সেই কাকুরা এবার আর লণ্ঠন লাগেনি, শুধু লাঠি নিয়ে আরো 4-5 জন মিলে, সবাই মিলে ওইখানে চলে গেল। আমরা দূরে দাঁড়িয়ে থেকে যেখানে রান্না করেছিলাম, সেই উনুনের মতো যেই জায়গাটা ছিল, ইট দিয়ে করা হয়েছিল, সেইখানে সব দাঁড়িয়ে থেকে দেখতে লাগলাম কোথায় যান ওনারা। এইভাবে চারদিকে 5 দিকে সবাই মিলে ছড়িয়ে পড়লো। এই এক একজন এক একটা লাঠি নিয়ে এক একটা গাছের গোড়া দিয়ে ভেতর দিকে ঢুকে গেল। এবার কি হবে? তখন সৌরভ কোথায়, সৌরভ কোথায়, সৌরভ কোথায়, কে? কোনো সাড়া নেই, নাড়া নেই। এবার ওইভাবে ডাকতে 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 ওরা ওই বাড়ির কাছে পৌঁছে গেছে।
পোড়ো বাড়িটার কাছে। পোড়ো বাড়িটার মধ্যে ঢুকতে হবে। এখন পুরোনো দিনের ঘর বাড়ি, না জানি কত বিষাক্ত সাপ, বিষাক্ত পোকামাকড়, হ্যাঁ, এসব থাকতে পারে। তখন বললো না, এইভাবে ঢোকা যাবে না, অন্তত একটু আগুন জ্বালতে হবে বাড়িটার সামনে। হুম, না হলে এখানে ভেতরে অনেক কিছু থাকতে পারে, তো আগুন জ্বালতে হবে। এবার কি করা যাবে? ওদেরই মধ্যে একজন বললো ঠিক আছে, আমি দেশলাই নিয়ে আসি বাড়ি থেকে। দেশলাই, পাতা ছাতা, গাছের ডাল সব জড়ো করে একটা আগুন লাগানো হলো। সে আগুনে কিছু পোকামাকড়, কিছু তো তারা তো ভেতরেই থাকবে, তারা তো আর আক্রমণ করতে আসবে না, কিছুটা তারাও ভয় পেয়ে গেল। যাই হোক, এবার ওরা ঢুকে গেল, কিছু বাদুড় ছটফট করতে করতে বেরিয়ে গেল। তারপর ওনারা ঢুকলো, ঢুকে এই ঘর ও ঘর সে ঘর খোঁজে, কোথাও পায় না, পায় না। এবার মনে দুঃখ নিয়ে সব বেরিয়ে আসে, কোথায়, আমরা তো কিছুই দেখতে পেলাম না, তাহলে কি হবে এবার? তখন একজন বললো না না, কিছু তো একটা হয়েছে বাড়িতে। ওই সৌরর মা বাবা তো কাঁদতে কাঁদতে অস্থির, তাদের ছেলের কি হয়েছে, আর তারা সমানে আমাদের বকছে, বাড়ির সবাই বকছে আমরা কেন চলে এলাম না। সত্যি এটা বুঝতে পেরেছি যে আমাদের আর খেলা করাটাই উচিত হয়নি, ওই লুকোচুরি খেলাটাই উচিত হয়নি। ওখানে কোথায় লুকোতে গেছে, সেখান থেকে হয়তো কিছু হয়ে গেছে। কিন্তু আমার যা মনে হলো যে লুকোচুরি তো সবাই খেললাম, কারোর কিছু হলো না, ওরই বা কি হবে? বাকি সবাই তো, ছেলেরা তো ভেতরের জঙ্গলে ঢুকেই গিয়েছিল, তারা তো সুন্দর ফিরে এলো। ওর কি হলো? ওকে যদি কোনো জীবজন্তু টেনেও নিত, তাহলে তো চিৎকার করবে, কিছুই শুনতে পাওয়া যায়নি। কি আর করা যাবে? তখন ওরা চলে এলো, ওরা দেখে শুনে চলে এলো, ওরা এসে মাথায় হাত দিয়ে যে যার বসে পড়ে চিন্তা করছে কি করা যায়। এইদিকে আমরা, আমার তো, আমাদের তো এমনিতে আমরা শহরে থাকি, তো আমাদের একটু সাহসটা বেশি। তখন তখন আমরা তিন চারজন ছেলে আর তিন চারজন মেয়ে মিলে বললাম, এই নিজেরা আলোচনা করলাম, বললো চল দুপুরবেলা তো সব খেয়ে দিয়ে অন্যদিকে থাকে, আমরা তখন শোয়ার ভান করে শোয়ার ঘরটায় ঢুকে যাব, ঢুকে গিয়ে যে যার ঘর থেকে বেরিয়ে আসবে টাইম মতো, তারপর চল আমরা খুঁজবো। বলো দেখ, ভয় পাবি না তো? একে অন্যকে জিজ্ঞেস করছে, যারা যাবো আর কি, 7-8 জন ছেলে মেয়ে হয়েছি আমরা। তখন বললো, বাকি সবাই বললো না না, আমরাও যাব। অন্যরাও বলছে আমরাও যাবো, বলছে না না, বেশি যেতে হবে না, তোরা এখানটা ম্যানেজ কর, আমরা এই 5-6 জন যাই, সবাই গেলে হবে না। যাই হোক, বললো তোরা একটু লাঠি নিয়ে যাস, লাঠি নিয়ে যাস, এটাই বললো। আমরা ওই ভর দুপুর, তখন কটা বাজে, 1টা 2টো এরম হবে, ভর দুপুরে বেরিয়ে গেলাম, গিয়ে খুঁজছি, সমস্ত জঙ্গলে ঢুকে গেছি। একদম ঢুকে গিয়ে আমরা দেখলাম কি, আমরা সবাই একসাথে থাকবো, আমরা কেউ আলাদা আলাদা ভাবে খুঁজবো না, সবাই একসাথে থাকবো। ওই পোড়ো বাড়িটাতেই যেন মনে হচ্ছে মনটা টানছে, ওই পোড়ো বাড়ির মধ্যেই যা কিছু হওয়ার আছে। যাই হোক, আমরা তো আর আগুন জ্বালাইনি, আমরা কিছুই জানি না। আমরা মচমচ করে পায়ে সেই পাতা পড়ছে আওয়াজ হতে হতে ভেতরে ঢুকে গেছি। ভেতরে ঢুকে গেছি, প্রধান দরজাটায় প্রচন্ড গাছ, সেই গাছ ঠেলে ভেতরে ঢুকেছি। মা, দেখতে পাচ্ছি কত সুন্দর একটা ঘর দেখা যাচ্ছে। সেই ঘরের মধ্যে দিয়ে, হুম, পাঁচিল, পাঁচিলের মতন বিরাট উঁচু করা সেই দালান, দালানের গা ঘেরা। কি করে যে তখনকার দিনে এরকম বানাতো, আসলে ঘরের যে স্ত্রীলোকরা ছিল, তারা কখনো বাইরের দিকে তাকাতে পারতো না, যাতে তাকাতে না পারে প্রত্যেকটা দেয়াল যেন উঁচু করা, অত্যন্ত বাড়ি বাদে যেন পাঁচিল গুলো তো আরো উঁচু। যাই হোক, তা ভেতরে ঢুকলাম, ঢোকার পর মনে হচ্ছে যেন আমাদের সাথে সাথে আরো কেউ চলছে, কেউ তো আছেই বাড়িতে। তা আমরা ডাকাডাকি করিনি, সৌরভকে ডাকাডাকি করিনি, আমরা তখন ওই বাড়িটার ভেতরটা দেখছি। বাড়িটার ভেতরটা যে এত সুন্দর তা কিন্তু ওই কাকুরা বলেনি, যারা খুঁজতে এসেছিল তারা কিন্তু বলেনি। তারপরে দেখি কি, ওই ঘর দিয়ে আরেক ঘরে গেছি, সেই ঘরে দেখি একটা দালান রয়েছে, সেই দালানে একটা শতরঞ্চি পাতা, বড় শতরঞ্চি, পুরো দালানটা ঘিরে 7-8 জন খুব ভালোভাবে, আমরা তো 5 জন মতন ছিলাম, 5 জনে তো বসেছি। বসে আমরা একটু বসে নি, বসতে বসতে দেখি কি কোথা থেকে হাত দেখা যাচ্ছে না, বসতে বসতে সামনে দেখি খাবার,
হ্যাঁ, আর আমাদের দুপুরবেলা ওখানে বাড়িতে ভালো করে রান্নাও হয়নি। সবারই চিন্তা দুশ্চিন্তায় কেউ ভালো করে রান্নাও করেনি, কারো বাড়িতে ভালো করে খাওয়াও হয়নি। সেই রান্না খাবার খেয়ে হুম সে যে কি অপূর্ব তার স্বাদ, কি খেলাম আজ মনে নেই, কিন্তু তারপরে পায়েসের স্বাদটা মনে আছে। পায়েসটা খুব ভালো হয়েছিল। হ্যাঁ, অনেক খাবার যে যতটা পারলাম সব খেয়ে নিলাম। নিয়ে তারপর বললাম চল এবার উঠি, উঠে খুঁজি। তখন বললাম, তখন অন্যান্যরা বললো হ্যাঁ হ্যাঁ চল। এবার কিছুটা গিয়ে সুমিষ্ট শরবত একটা টেবিলের ওপর রাখা, ঠিক 5টা গেলাসেই। সে কি সুন্দর শরবত, সে খেলাম, খাওয়া হয়ে গেল। ওখানেই গেলাসটা রাখা, রেখে দেওয়া হলো। তারপরে গেলাসগুলো রেখে দিয়ে আমরা আবার হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে ভেতরে প্রচুর বড় জমি বাড়ি। তাহলে কাকুরা কেন দেখতে পেলো না কিছু বুঝতে পারলাম না। তারা কিছুই পায়নি। আমাদের সন্দেহ হলো যে ওনারা বোধহয় আসেনি এর ভেতরে, বাইরে থেকে দেখে গেছে, এটাই মনে হলো। তারপরে সেই ওখান থেকে গেলাম ভেতরের ওনাদের দালান কোঠা, যেখানে ওনাদের মা দুর্গার পুজো বা 12 মাসে 13 পার্বণ বলে না, সেই সব দোল ঝুলন, জন্মাষ্টমী সব পুজোগুলো হতো সেই বাড়ির দালানে। বিরাট বড় একদম মণ্ডপ, উপরে কত সুন্দর ঝাড় লণ্ঠন ঝুলছে, খুব সুন্দর। কিন্তু সময়ের শেষে সবকিছুই নষ্ট হয়ে যায়, ধুলো পড়ে যায়। সেরকমই সব ধুলো পড়ে আছে, কিন্তু তার ঐতিহ্য এখনো বহন করছে। হয়তো উম, বহুদিন হয়ে গেছে, এই বাড়ির লোকেরা মারা গেছে বা কোথাও চলে গেছে, কিছু তো হয়েইছে। যাই হোক, আমরা এইটুকু দেখলাম। দেখার পর ভেতর দিকে বললাম আরো ঘর রয়েছে। এমনকি নিচে, যেটাকে এখনকার দিনে আন্ডারগ্রাউন্ড বলে, নিচে একটা সুড়ঙ্গ মতো রয়েছে, তাতে আবার ধাপ রয়েছে, সিঁড়ি ধাপ। সেই সিঁড়ি ধাপ বেয়ে আমি বললাম চল না নিচে গিয়ে দেখি ভেতরে কি কি আছে। দু একজন অবশ্য বললো না না যাবো, তারপরে যদি কিছু হয়, কিছু হলে হবে, চল না যাই। আমরা আমাদের বন্ধু হারিয়ে গেছে, আমরাই খুঁজে বার করবো, নালে আমরা আর ফিরবো না। এই মনে করে সব বললো ঠিক বলেছিস। তখন নিচে নেমে গেলাম। নিচে নেমে যাওয়ার পরে দেখি একটা ঝর্ণা, হ্যাঁ খুব সুন্দর ঝর্ণা। সেই ঝর্ণার পাশে কত রকম গাছ, ফুল ফলের গাছ। তাদের আবার ছোট ছোট চারা বেরিয়ে সেই গাছে ফুল ফল হয়ে আছে। হ্যাঁ, পুরোনো বড় বড় যে গাছগুলো ছিল সেগুলো তো মরেই গেছে। যাই হোক, তারই পাশে সুন্দর করে আমাদের সৌরভ, আমাদের বন্ধু সৌরভ সুন্দর করে ঘুমোচ্ছে হেলান দিয়ে। যে ও দেখে আমাদের অবাক হয়ে গেছি আমরা। ওকে দেখে যে কি খুশি হয়েছি যে যাক সৌরভকে পাওয়া গেছে, ও কোথাও যায়নি। হুম, ও কোথাও যায়নি, ওর কিচ্ছু হয়নি, ও কি সুন্দর নিঃশ্বাস নিচ্ছে, ঘুমোচ্ছে। হ্যাঁ, তখন যে আমরা তাকে, আমাদের একজনকে এই এই ওঠ ওঠ বলে ঠেলা দিয়েছে। তখন তাড়াতাড়ি সে ধর পড়িয়ে চোখ মেলে বলে এ কি, আমাকে ডাকলি কেন তোরা? আমি কি সুন্দর ঘুমোচ্ছিলাম, কত কিছু খেলাম, কত আনন্দ করলাম। তখন বললো সব পরে হবে, চল এখন বাইরে যাই। বলে না না, বস, আমাদের একজন আসবে, তোরা এসছিস, বন্ধুরা এসছিস, শুনলে ওরা খুব খুশি হবে। এখানে খুব সুন্দর যারা ছিলেন তাদের, তাদেরই আত্মারা বোধহয় থাকে। হ্যাঁ, তারাই এসে আমাকে খুব ভালোভাবে ভেতরে নিয়ে গেল। ওই যখন আমরা খেলছিলাম তখন লুকোতে লুকোতেই বাড়ির ধারে কাছে এসে গিয়েছিলাম। বাকিরা কোথায় ছিল আমি দেখিনি। ধারে কাছে আসতেই আমি বাড়ির মধ্যে ঢুকে গিয়েছিলাম। আর তারপর থেকেই আমি এখানেই রয়ে গেছি, আর বেরোতে পারিনি। কিন্তু আমার কোনো অযত্ন হয়নি। এখানে কারা জানি আমাকে খাওয়া দিয়েছে, শুতে জায়গা দিয়েছে। ওই দেখ ওখানে বিছানা রয়েছে, আমি বিছানা ছেড়ে এখানটা এসেছি, এখানটা আমার খুব ভালো লাগলো। ওই দেখ কি সুন্দর মাছ যাচ্ছে ঝর্ণার ভেতরে দিয়ে, কত সুন্দর মাছ যাচ্ছে, দু চারটে প্রজাপতিও রয়েছে, গাছ রয়েছে। খোলামেলা জায়গায় এসে বসেছি বলে আমার এত ঘুম পেয়ে গেল, আর তোরা এসে ডেকে দিলি। কত কি খেয়েছি জানিস, কত রকম মিঠাই, উম, পায়েস, তারপরে কত রকম খাবার, কোপ্তা লুচি, হম দুধের তৈরি আরো নানান রকম খাবার। সব খেয়েছি, পিঠে দিয়েছে। হুম, তা তোরা খেয়েছিস বাড়িতে? বলে কি করে আমরা বাড়িতে খাই, বাড়িতে তো বিশাল অশান্তি হচ্ছে। তোরা তুই ফিরিসনি বলে আমরা ফিরে গেছি। কালকে রাতে সারা রাতই সবাই জাগা।
পাড়ার কাকুরা লণ্ঠন নিয়ে লাঠি নিয়ে খুঁজতে এসেছিল। তারা বলল কোথাও সৌরভ নেই, কোথাও কিচ্ছু পায়নি। তখন গিয়ে বাড়িতে সবাই মিলে দুশ্চিন্তা করেছে, আর আমাদেরও সবাই বকেছে, হ্যাঁ তোরা কেন খেলতে গেলি, খেলতে গিয়ে এই অবস্থা হলো, সুন্দর চড়ুই ভাতি করেছিস, খাওয়া দাওয়া করেছিস, চলে আয়। তা না, ওখানে বসে খেলা। হ্যাঁ, খুব বকা দিয়েছে। এবার কি করব, আমরাও ভালো করে খাইনি, কেউ ঘুমোয়নি, রান্নাও ভালো করে হয়নি। হ্যাঁ, কোনো রকম একটু ডাল ভাত আলু সেদ্ধ সবার বাড়িতেই কোনো রকম হয়েছে। হ্যাঁ, সৌরভের বাড়িতে তো কিছুই করেনি, ওনারা খানওনি। মা আর বাবা তো খাননি, একদম খাওয়া দাওয়া করেনি। তোর ওকে বললো, সৌরভকে বললো, তোর মা বাবা তো খুব অবস্থা কাকু কাকিমার খারাপ হয়ে গেছে। বলে ঠিক আছে যাবো, দাঁড়া আর একটু এখানে থেকে নি, আর কোনোদিন হয়তো আসবো না এখানে। বলে আর এসে কাজ নেই, এবার বাড়ি চ। হ্যাঁ, বাড়ির লোক সবাই চিন্তা করছে, এবার বাড়ি চ। এই কথা বলছে, এমন সময় একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, ফুলের গন্ধ। চারদিক যেন ঝিকমিক করছে, নতুন করে যেন নিজেদের চোখে আমরা দেখতে পাচ্ছি, নতুন করে যেন ফুল ফুটছে। হ্যাঁ, গাছে গাছে সুন্দর সেই ছোট গাছগুলোতেও ফুল ফুটছে, যেন মনে হচ্ছে তারারা ঝিকমিক করে উঠলো। হ্যাঁ, সেই আলো, চারদিকে একটা সুন্দর আলো। হ্যাঁ, সেই আলোতে সবকিছু দেখতে পাওয়া যাচ্ছে সুন্দরভাবে। তারপরে সেই ঝর্ণার জলে তাকিয়ে নিজেদের মুখগুলো দেখলাম চকচক করছে, আর ঝর্ণাটা তো নিচের দিকে নেমে জলাশয়ে পড়ছে, সেই জলাশয়ের স্থির জলে নিজেদের মুখও দেখা যাচ্ছে, এত সুন্দর। তারপরে বললাম, দেখ এবার তো আর এখানে থাকা যায় না, চল। বলে এখানে ঢোকা সোজা রে, বেরোতে পারবি না, বেরোনোর জন্য আলাদা রাস্তা লাগবে, এখানে যত তাড়াতাড়ি ঢুকেছিস এখান থেকে বেরোতে পারবি না। চল, তার থেকে আমরা এখানে বসে থাকি, ওনাদের বলবো, যাদের বাড়ি তারাই আমাদের বাইরে পৌঁছে দেবে। বললো ঠিক কথা, তাই চ। তখন ওরা ওখানে রয়ে গেল, কিছুক্ষণ তো থাকতেই হবে। কিছুক্ষণের মধ্যে আর তেমন কিছু দেখা গেল না, কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারটা খুব আছে। ওরা বললো চল চল, এখানে একটা জায়গায় নিয়ে যাব, ঠাকুরের দেখবি এখানকার গৃহিণী যে যে মাতা ছিল, মাতা রানী বলতো, সেই মাতা রানীর মন্দির এখানটার ভেতরে আছে, চল দেখবি চল। বলে সেই মায়ের মন্দিরে নিয়ে গেছে। মায়ের মন্দিরে মা রয়েছেন পাথরের রূপ ধারণ করে, পাথরের মধ্যে সিঁদুর ঘি এসব কারা জানি লেপে দিয়ে যায়। হ্যাঁ, মাতৃ রূপে তিনি পূজিতা হন, শিলা রূপে। হম সেই শিলাকে আমরা সবাই প্রণাম করলাম। গাছের ফুল থেকে ফুল এনে, ওই ঝর্ণার জলে অবশ্য তার আগে হাত মুখ ধুয়ে নিয়েছিলাম, সেখান থেকে এনে সুন্দর ফুল দিলাম। তারপরে সেখানে পুজো ওই পুজো দেওয়া হলো। ওখানে তো পুরোহিত তো আমরা কিছুই দেখতে পেলাম না, যাই হোক। তারপরে ওখান থেকে আমরা প্রসাদ গ্রহণ করলাম। প্রসাদ বলতে সামান্য একটু ক্ষীর বাতাসা এসব ছিল, কে বা কারা দিয়ে যায় কেউ জানে না, কিন্তু খেলে কোনো দোষ নেই, আমরা খেয়ে নিলাম। ছোট মানুষ আমরা, আমাদের মনে আর কি আছে। তারপর অন্যান্য বাকি ঘরগুলোতে ঘুরতে নিয়ে গেল। হয়তো ওগুলো কোনো বড়লোক রানীর রাজার বাড়ি ছিল, হয়তো রাজবাড়ি বা কিছু একটা ছিল। তাদের পরিত্যক্ত অংশে অনেক কিছুই চিহ্ন আছে, যেমন একটা সুন্দর তোরঙ্গ দেখলাম, সে দারুণ কাজ তার। তারপরে জমিদারদের ব্যবহৃত কত জিনিসপত্র রয়েছে। হ্যাঁ, অর্ধেক বলতেও পারবো না, নামই জানি না, কিন্তু দেখলাম খুব ভালো লাগলো। হ্যাঁ, সুন্দর করে ঘুরলাম, সব দেখলাম। দেখার পর বলছে দাঁড়া, আর একটা জায়গায় চল, সেখানে দেখবি কি সুন্দর মাছ খেলা করছে, সেখানে ওনারা কারা জানি মাছ পোষে, চ দেখবি চ। আমরা গিয়ে দেখলাম সেখানে খুব সুন্দর, সত্যি তো জলাশয়টা অনেকটা চৌবাচ্চা, আমাদের যেমন এখন বলি চৌবাচ্চা, ওটা মাটির মধ্যেই, কিন্তু ঠিক চৌকো করে কাটা, অথচ সুন্দর, ভেতরে এত সুন্দর জলের ব্যবস্থা রয়েছে। আর লাইট পড়ে যেন সেই বিভিন্ন রঙের সব মাছেরা নিজেদের মধ্যে খেলছে। আমাদের বাচ্চা মন, আমরা তো ভালো লাগবেই আমাদের। সেই এক একটা আবার সৌরভ আবার হাত ঢুকিয়ে এক একটা মাছ তুলে দেখাচ্ছে, ছুস না, রাখ, বাড়ি চ। ওসব দেখার আর মন নেই, মানে এতক্ষণ আমাদের মন ছিল দেখেছি, যেই সৌরভকে দেখেছি আবার বাড়ি চ, বাড়ির চিন্তা, বাড়িতে বকবে, না বলে গেছি না। তারপরে সেইখান থেকে বললাম চল। ওই বললো দাঁড়া দাঁড়া, একটু ফলের বাগানে চ, দেখ ফল আছে কত, নিলে নিবি চ।
না রে, নেওয়ার দরকার নেই, বাড়ি চ। বলে না না, এখানে ফল নিলে কিছু হবে না, চল। আমার সাথে গিন্নিমার সাথে কথা হয়ে গেছে। ও যেন কেমন ভাবে কথাটা বললো, যেন গিন্নিমা বেঁচে আছেন সেই বাড়ির। হুম। যেন ওর সাথে সত্যিকারেরই কত চেনা পরিচিত। বললো চল চল নিয়ে যাই, আমাকে নেয়ার জন্য এই দেখ না কত বড় ব্যাগ দিয়েছে, এখানে আরো 4-5টা ব্যাগ আছে, চল ব্যাগ ভরে ভরে ফল নিই। আমার তো নেয়ার ইচ্ছে ছিল না, যাই হোক সৌরভ আর অন্যান্য ছেলে মেয়েরা বেশ করে ফলগুলো পারলো। যতটা পারলো ফল নিলাম। তারপরে ওখান থেকে হলো চল ফুল নি, বেশ কিছু ফুল নেওয়া হলো। এত নেবে কে, আর এত নিয়ে কি লাভ, এত নিয়ে কি করবি বাড়িতে গিয়ে? বাড়িতে তো প্রচুর বকা শুনবি, এখানে ঢুকে লুকিয়েছো, আবার সেখান থেকে এত কিছু এনেছে, আর বাড়ির লোক কাঁদছে বসে বসে, বাবা মা এখনো খায়নি, তুই কি বলে এখনো এখান থেকে ফুল নি? বলে না রে, এরা খুব ভালো। সৌরভ আর উল্টে আমাদের বলছে, না রে এরা খুব ভালো, খুব সুন্দর, আবার আসবো বলেছি। হ্যাঁ, ওনারা এসে পথ না দেখালে আমরা বেরোতে পারবো না। আর কাকুরা যে এসেছে সেইটা সোজা পথ, ওই পথে আমি আসিনি, আমি এসেছি গভীর জঙ্গলের সুড়ঙ্গের পথে। সেই সুড়ঙ্গর পথ একবার ঢুকলে বন্ধ হয়ে যায়। আর তোরা দরজা দিয়ে এসেছিস ঠিকই, কিন্তু এখন গিয়ে দেখ সেই দরজায় শিলা ফেলে রাখা হয়েছে, বন্ধ। অতএব আমরা অপেক্ষা কর, সন্ধে ছাড়া ওনারা আসেন না। এদিকে তো আবার সেই চেঁচামেচি পরে শুনেছি, পাড়ায় হই হই পড়ে গেছে যে 5-6টা ছেলে মেয়ে বাড়ি থেকে গায়েব হয়ে গেল, তোমরা কেউ দেখলে না। সবাই বকছে, হ্যাঁ কোথায় গেল কোথায় গেল। হম। না এরা তো খুব দুষ্টু। এইসব বলতে বলতে আবার সেই সন্ধ্যের মধ্যেই সব কাকুরা, পরে জানলাম আর কি, কাকুরা সেই লণ্ঠন আর লাঠি নিয়ে বেরিয়ে পড়েছে, ঠক ঠক করে আওয়াজ করতে করতে যাচ্ছে, ঢুকছে বনের মধ্যে। কিন্তু আমরা তো ওর ভেতরে রয়ে গেছি, তখনও তো তেনারা আসেননি। মানে সৌরভের কথা অনুযায়ী ওই বাড়ির আত্মারা কেউ আসেনি। হ্যাঁ, যাই হোক আমাদের তখন বোধহয়, তখন কত রাত হবে জানি না, বাইরে তো ঝিঝি পোকার ডাকও শুনতে পাচ্ছি। এবার বলল, হঠাৎ দেখি একটা সুন্দর মিষ্টি সুগন্ধ ভেসে আসছে। সেই অনুযায়ী আমরা ঘরে ঢুকলাম, দেখুন তখনও ঘরের মধ্যে, বাইরে কিন্তু অন্ধকার নেমে আসার কথা, ঘরের মধ্যে কিন্তু একটা মৃদু আলো রয়েছে। সেই আলোতে দেখলাম সুগন্ধি খাবার ওপর থেকে ধোঁয়া উঠছে। সেই খাবার এখনো মনে আছে, সেইটার মধ্যে লুচি ছিল, লুচি, তারপরে হালুয়া, বিভিন্ন রকম মিষ্টি, মিষ্টির মধ্যে পান্তুয়া, সন্দেশ, নতুন গুড়ের, এরকম ছিল। আবার বাড়ি নিয়ে যাওয়ার জন্য তিনখানা তিনখানা যে ঝোলানো ক্যান হয় না, 3 ক্যান গুড় ছিল। সেই গুড়গুলো ওই ক্যান সমেতই নিয়ে যেতে মনে হলো আমাদের, বললো। হ্যাঁ, আর গরুর দুধ ছিল, সে কত কিছু রয়েছে, কিন্তু বাইরের কাউকে আনা যাবে না, নিজেদের নিয়ে যেতে হবে বললো। তখন যেন কানের কাছে ফিসফিস করে বললো, তোমরা তো 6জন হলে, সৌরভকে নিয়ে 6জন, বাকি আমরা 5জন এসেছিলাম। 5 ক্যান দুধ, 5 ক্যান গুড়, পাতলা ঝোলা গুড়, যেটা খেজুরের গুড় বলে, সেই গুড় দিয়ে বললো আমরা বাইরে পার করে দেবো, তোমরা খাও, তারপরে তোমাদের লোক এসে নিয়ে যাবে, পেট ভরে খাও, জল খাও, ফল খাও। তখন সমস্ত জল ফল সবকিছু খাওয়া হলো। কি অপূর্ব রান্না, সেই আলুর দমের টেস্ট এখনো একটু হলেও মনে আছে। হম। সেই খাওয়া দাওয়া সেরে আমরা বললো, উম, বসে আছি, তখন ওখান থেকে দেখতে পাচ্ছি সৌরভ বলছে, এই চল চল, এবার চল, এবার মনে হয় আমাদের যেতে হবে। তখন বললো জিনিসগুলো জিনিসগুলো আমাদের নিতে হবে না, ওরাই বাইরে দিয়ে আসবে, যতটা সম্ভব আমাদের এগিয়ে দেবে, লোকালয়ে তুলে দেবে যতটা সম্ভব, তারপরে আমাদের লোক এসে আমাদের নিয়ে যাবে, আমরা একটু অপেক্ষা করব, আমাদের নিয়ে যাবে বাড়িতে। তারপরে সমস্ত জিনিসগুলো গুছিয়ে দিল, দেওয়ার আগে বললো চল একবার গিন্নিমার ঘরে যাই, ওনাকে একবার প্রণাম জানিয়ে আসি। উনি আমাদের এত ভালোবাসে, ওনারও নাতি নাতনি ছিল, কালের ইয়ে প্রকোপে পড়ে মহামারীতে সবাই মারা গেছে, পরে জানলাম মহামারীতে সবাই মারা গেছে। হ্যাঁ, তাই জন্য ওনারা বাচ্চাদের খুব ভালোবাসে গিন্নিমা, তাই জন্য আমাদের এত আদর যত্ন সব করলো, করে সমস্ত খাবার দিয়ে, সমস্ত জিনিসপত্র দিয়ে সময় মতো আমাদের একদম জঙ্গলের বাইরে বার করে দিয়ে আসলো, যেখান থেকে আমরা ঢুকেছিলাম
সেই একদম পথের ওপর। কিছুক্ষণের মধ্যেই আমাদের সেই 4 জন কাকু হাতে লাঠি আর লণ্ঠন নিয়ে ঠিক এদিকেই এলো মনে হলো। এদিকে এসে বলল, "এই তোরা এইখানে?" আর আমরা খুঁজে খুঁজে অস্থির হচ্ছি, "সে কি রে, তোদের হাতে এত কিছু কেন? এগুলো কি?" তখন আমরা বললাম, "চলো বাড়ি গিয়ে সব বলছি, এগুলো নিয়ে চলো। দেখি তো সৌরভ আছে নাকি?" বলে, "সৌরভ আছে, সৌরভকেই খুঁজতে আমরা এসেছি। তোমরা যে খুঁজতে গিয়েছিলে আমি বললাম, তোমরা যেখানে খুঁজছিলে সেখানে ও ছিল না। তোমরা যেমন বাড়িটার মধ্যে খুঁজেছিলে কিন্তু বাড়িটার পথ অন্য ছিল। সেই অন্য পথে আমরা এসে খুঁজে ওকে পেয়েছি। চলো বাড়ি গিয়ে সব বলছি ঘটনাগুলো।" তখন বলে, "এত জিনিস নিয়ে তোরা কি করে বাইরে এলি?" হ্যাঁ, তখন বললো, "সব বলছি, চলো জিনিসগুলো নিয়ে চলো।" সেই প্রচুর ফল, 6 ব্যাগ ফল, 6 ক্যান দুধ, 6 ক্যান গরুর খেজুর গুড়, গরুর দুধ ছিল 6 ক্যান অবশ্য। যাই হোক, এইভাবে আমাদের সব নিয়ে বাড়িতে সব ফিরে এসে আমার মাসির বাড়ির সামনে এসে তখন সব থামলাম। তখন সব সৌরভের মা এসে সৌরভকে কি প্রথমে বকা, তারপরে আদর করতে লাগলো। হ্যাঁ, ধরে প্রাণ এলো সৌরভের মা বাবার। আর সাথে সাথে আমরা যারা যারা না বলে চলে গেছিলাম তারা সবাই মিলে কান ধরে বললাম, আর কখনো এরকম করবো না, না বলে যাব না। বিশ্বাস করো, আমরা না বলে গেছি শুধুমাত্র ওকে খুঁজবার জন্য। সৌরভ আমাদের জন্যই তো, আমরাই তো একসাথে খেলতে গেছি, একসাথে চড়ুই ভাতি করতে গেছি, আমাদের জন্যই তো হারিয়ে গিয়েছিল। হ্যাঁ, ওই জন্য খুঁজতে গিয়েছিলাম। তারপর গ্রামের সবাইকে নিয়ে বসলাম সেই ঘটনাগুলো শুনতে। একটার পর একটা সবকিছু বলতে বসলাম। ওরা শুনতে এসেছে, সবাই শুনলো সমস্ত ঘটনা। বললো এখনো পৃথিবীতে ভালো আত্মা আছে। হ্যাঁ, তবে ওই বাড়িটার সংস্কার করা প্রয়োজন। এত পরিষ্কার করে রাখলে তাহলে ভেতরে সুন্দর গ্রামের লোকেরা গিয়ে পুজোর সময় একটু পুজো করে দিয়ে আসতে পারে, বা দোলের সময় একটু দোলের রাধা গোবিন্দজির পুজো করতে পারে। বাড়িটা সংরক্ষণ করলে সরকার থেকেও ভালো হবে। যাই হোক, এরকম সবাই মিলে আর ভেঙে পড়ছে চারদিক। ওই বাড়িটা আর কিছুই নেই, বাইরে থেকে কিছুই দেখা যাবে না ভালো, ভেতরে আমরাই ভালো দেখেছি। তা যাই হোক, এইভাবে সেই ছোট্টবেলার সেই ওইভাবে পিকনিক হয়েছিল। তারপরের দিন তো আমরা, মা রাগ হয়ে গিয়েছিল, প্রচন্ড রেগে গিয়েছিল মা। পরের দিনই আমাদের নিয়ে বাড়ি চলে এলো। আর কোনোদিন যাবি না মাসির বাড়ি, কোথাও যাবি না। এত পাজি, না বলে না বলে চলে যাস। চড়ুই ভাতি করতে গিয়ে সারা দিন ঘুরে তাও হলো না, রাতের বেলা বাড়ি আসা, তার মধ্যে আবার একজন হারিয়ে যাওয়া, এগুলো খুব বাজে জিনিস। তবে আমার সেই দিনটির কথা আমি ভুলবো না, যেখানে ওই পোড়ো বাড়ির গিন্নিমা আমাদের এত আদর করে বসিয়ে খাইয়েছেন, হম এত জিনিস দিয়েছেন। কেউ কিচ্ছু বুঝতেও পারলো না, জানলোও না, বোধহয় বিশ্বাসও করতে পারলো না। কিন্তু জিনিসগুলো তো সবাই তখন, পাড়ার সবাই উম, যতটা যতটা পারলো ভাগ করে নিয়ে নিল, সবাই খেলো। সেগুলো সেগুলো তো অস্বীকার করা যায় না। আমরা না হয় বুঝলাম যে ছোট মানুষ, ভুলভাল বুঝেছি, ভুলভাল বলেছি, কিন্তু সেই গরুর দুধ, ফল, গুড়, এগুলো সবাই তো পেলো, সবাই তো খেলো। কিন্তু তারা কি ভাবলো, তারা কি সেই নিয়ে কোনোদিন চিন্তা করবে না, করেনি যে সত্যি তো ওরা তো একেবারে মিথ্যে কথা বলেনি। হুম, যাই হোক, পরিষ্কার বলে দিল ওটা ভূতের বাড়ি। অনেকেই আবার বললো ভালো বাড়ি, অনেকে আবার বললো ভূতের বাড়ি, ওখানে যাবি না, ওখানে গেলে তোদের ঝাড়াতে হবে, হেন তেন অনেক কথা বললো। হ্যাঁ, সেসব শুনে চুপচাপ আমরা আমরা ওসব ঝাড়ফুঁক বিশ্বাসই করি না। আমরা তো চলে এলাম। পরে আর জানি না সৌরভের কি হয়েছে, তবে সৌরভের শুনেছি ওর বাবা মা ওকে পড়ানোর জন্য একটু দূরে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, একটাই তো ছেলে আর 3টে মেয়ে। যাই হোক, ওকে দূরে পাঠিয়ে দিয়েছে। এবার ওরাও সবাই, আমরা তো বয়স্ক হয়ে গেছে এখন, কে কোথায় আছে কে জানে। কিন্তু সেই দিনটার কথা ভুলবো না, খুবই সুন্দর দিন ছিল। এই হলো আমার গল্প। নমস্কার। প্রভাতির এই ঘটনাটা আমার তো ভীষণ ভালো লাগলো। আমি পুরো মুগ্ধ হয়ে শুনছিলাম, উনি যখন পাঠিয়েছিলেন আমি পুরো মুগ্ধ হয়ে শুনেছিলাম। আশা করি আপনাদেরও খুব ভালো লেগেছে। দুটো ঘটনাই, দেবশ্রীদির পাঠানো ঘটনা এবং প্রভাতির বলা ঘটনা, আশা করি দুটোই আপনাদের খুব ভালো লেগেছে। আর যদি সত্যি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা অনেকেই চ্যানেলের হয়তো ঘটনা শোনেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, আমি তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর এই ঘটনাগুলো যদি পসিবল হয় একটু সকলের সাথে শেয়ার করে দিন। আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে কিন্তু ঘটনা শেয়ার করতে পারেন। আর
আপনারা অনেকেই অনেক ধরনের ঘটনা আমাদের কাছে পাঠাচ্ছে, তার জন্য আমি সকলের কাছেই কৃতজ্ঞ। কিন্তু ঘটনা পাঠানোর আগে কয়েকটা বিষয় একটু খেয়াল রাখবেন, যেন ঘটনাটা সবার শোনার মতো হয়, আর ঘটনার মধ্যে এমন কিছু যেন না থাকে যেটা বিদ্বেষমূলক। তো সেরকম ঘটনা আমরা প্রচার করি না। বাকি আপনারা ঘটনা পাঠান, একটু ওয়েট করবেন, কারণ অনেক সময় অনেক ঘটনা পুরোপুরি আমাদের কাছে এসে পৌঁছয় না, হয়তো আমাদেরকে আবার একবার তারা ইমেল করেন, তো সেই জন্য ঘটনাগুলো একটু সাজাতে সময় লাগে। এটুকুই বলার ছিল। সকলে খুব ভালো থাকবেন, ভূত ভগবান চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন, আর একটু বেশি বেশি করে চ্যানেলের ঘটনাগুলো শেয়ার করে দিন। সকলে ভালো থাকুন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।